প্রিয় মেয়েরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় কবিতা ঐকতান পড়ব। ঐকতান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কাব্য রচনা করেছেন, অসংখ্য সাহিত্য রচনা করেছেন। তার লেখা ঐকতান, যার অর্থ হচ্ছে সমস্বরে মিলিত সুর, মানে সব অনেক সুরের মিলিত একটা সুর। হ্যাঁ, সেই কবিতাটার মূল বিষয়টা আমরা প্রতিটা লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব। বিপুল এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মনমোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি, জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। কবি বলছেন, তোমরা সবাই জানো যে কোনো সাহিত্য বলো, যা যে কিছু কিছু লেখার জন্য অনেক জ্ঞান আহরণ করতে হয়। কবি সাহিত্যিকরা অনেক পড়াশোনা করেন। কবি বলছেন যে এত বড় এই পৃথিবীর কত কিছু আছে, কিন্তু সব কিছু সম্পর্কে কি আমরা জানি বা আমি জানি? আমার জ্ঞানেরও অনেক দীনতা আছে বা অনেক কমতি আছে। সেই দীনতা বা সে কমতি বা খামতি সে কি করে, নানা দেশের সাহিত্য চর্চা করে বা অনেক বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের গ্রন্থ পড়ে, ভ্রমণ বৃত্তান্ত পড়ে তিনি তার জ্ঞানের দীনতা পূরণ করে নেন। সেই জ্ঞান দিয়ে তিনি তার সাহিত্য রচনা করেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ভার। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে নানা গান নানা দিক হইতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। কবি বলছেন যে আমি পৃথিবীর কবি, নানা ধরনের কবি সাহিত্যিকদের সাথে আমার যোগাযোগ, সবাই মিলে আমরা আনন্দ করে সাহিত্য চর্চা করি, মহাসম্মেলন করি। প্রকৃতির ঐকতান স্রোতে আমরা সব কবিরা একসাথে বসে আনন্দ ভোগ করি, কিন্তু পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার। মানে সব পৃথিবীর সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর কোনো সুযোগ আমি পাইনি। বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। আমার জন্য কি বাধা হয়ে আছে? আমার জীবনযাত্রার যে বেড়া। কারণ কবি, তোমরা সবাই জানো, কবি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অভিজাত শ্রেণীর পরিবারে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর পরিবারে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম, এবং তাদের আভিজাত্য সব শ্রেণীর মানুষের সাথে মেশার মতো তাদের ক্ষমতা দেয়নি। সেই জন্য বলছে যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এই জন্য তিনি কি করতে পারেননি? চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে চাল। মানে আমাদের জীবনের যে খেটে খাওয়া মানুষ, আমাদের জীবনের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যারা অবিরাম পরিশ্রম করে, আমাদের সমাজের প্রান্তিকজন, তারা কি করছে? অবিরাম পরিশ্রম করছে, তাদের কাছে তিনি যেতে পারেননি। তাঁতিরা বসে তাঁত বনে জেলে জাল ফেলে বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মকার। এরা যে সারাক্ষণ কাজ করে বেড়াচ্ছে, কাদের জন্য? আমাদেরই জন্য। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। তাদের পরিশ্রমের ফলে এই সমস্ত সংসারটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতেছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এত বড় জনগোষ্ঠীর থেকে দূরে সরে আমি আভিজাত্যে বেড়াচালের কারণে আমি কোথায় বসে আছি? সমাজের উচ্চ মঞ্চে বসে সংকীর্ণ যে জানালা বা ছোট্ট জানালা দিয়ে যতটুকু দেখা যায় তাতে পরিপূর্ণতা লাভ করতে পারেনি কবি। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মাঝে কবি যাওয়ার চেষ্টা করেছি তাদের কাছে, কিন্তু একেবারে ভিতরে প্রবেশ করার শক্তি ছিল না। কারণ কি ছিল? প্রতিবন্ধকতা ছিল। তাদের কাছে সাথে যাওয়ার, কথা বলার, মেশার মতো পরিস্থিতি তার ছিল না। কারণ একটাই, তার আভিজাত্যের বেড়াচাল। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। মানে সমাজের সব শ্রেণীর মানুষের মিলিত প্রয়াসে যদি কোনো কিছু সৃষ্টি না হয়, সেই সৃষ্টিটা কখনোই সার্থকতা লাভ করতে পারে না। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা,
আমার সুরের অপূর্ণতা। কারণ আমার অপূর্ণতাটা আছে কি, আমি সবার সাথে মিশতে পারিনি, তাদের কথা জানতে পারিনি এবং আমার সাহিত্যে বা আমার কর্মে তাদের স্থান দিতে পারিনি। আমি মেনে নিচ্ছি আমি আমার অপূর্ণতা। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্যাগামী। তোমরা সবাই জানো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা রচনা করেছেন, কিন্তু সে কবি নিজের আত্মসমালোচনা করছে কিভাবে, যে আমি জানি যে গেলেও বিচিত্র পথে হয়নি সে সর্বত্যাগামী। মানে অনেক ধরনের কাব্য আমি চর্চা করেছি, কিন্তু তবুও সেটা পরিপূর্ণতা লাভ করতে পারেনি। কেন পারেননি? কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মীয় কথার সত্য আত্মীয়তা করেছে অর্জন। সমাজের সবচেয়ে যে কঠিন শ্রেণী, যে সবচেয়ে দামি শ্রেণী, যে কৃষক শ্রেণী, তাদের কথা আমি আমার কর্মে স্থান দিতে পারিনি, আমার সাহিত্যে স্থান দিতে পারিনি। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে শুনি আছি। যারা এই ধরনের মাটির মানুষের কথা বা এই কর্মজীবী মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা যারা লিখতে পারেছেন, যেসব কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যে স্থান দিতে পারেছেন, আমি পারবেন তাদের কথা শোনার জন্য, তাদের দেখার জন্য কবি কী করে আছে, তাদের সাহিত্য পড়ার জন্য কবি কান পেতে বসে আছে। এসো কবি অখ্যাত জনের। অখ্যাত কারা? সমাজের খেটে খাওয়া মানুষদের কথা বলছে। এরা সমাজে সব সময় প্রান্তিক জন, ব্রাত্যজন। আমরা তাদের সঠিক মূল্যায়ন কখনো করি না। কবি সেটাই তার কাব্যে বা কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনে। যারা অখ্যাত, সে কবি তাদের কথা বলছে, খেটে খাওয়া মানুষের কথা। তারা কি করে? সারা দিন পরিশ্রম করে, তাদের মনে কষ্টগুলা তারা মনের ভিতরে রেখে দেয়। তারা এই জন্য কবি বলছে নির্বাক মনের। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। যে সেই শ্রেণীর মানুষেরা যারা কখনো তাদের কষ্টগুলা প্রকাশ করে না, বা সেগুলো প্রকাশ করার জন্য আমরা কখনো চেষ্টা করি না। কবি তুমি কি করো, যে পরবর্তী প্রজন্মের যে যারা তোমরা কাব্য রচনা করবে, সাহিত্য রচনা করবে, তারা তাদের ভিতর থেকে সেই রসটা বের করার চেষ্টা করো। তারা অবজ্ঞার কারণে তারা তাদের ভিতরটা একেবারে মরুভূমির মতো শুষ্ক হয়ে আছে। সেই শুষ্ক মরুভূমির ভিতরে তুমি রস দ্বারা পূর্ণ করে দাও। অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। তাদের ভিতরে যে আসলে কিছু একটা আছে, অন্তরে যে কষ্টগুলো আছে বা কিছু দেওয়ার মতো কিছু আছে, তুমি সেগুলো প্রকাশ করার ব্যবস্থা করে দাও। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও যেন সম্মান পায়। সাহিত্যের সম্মেলন সভায় সবাই যেন সম্মান পায়, যোগ্য মর্যাদা পায়। একতারা মানে যাদের, মানে নিম্ন শ্রেণী মানুষের যে সুরের যে বাহক, যেটা একতারা বাজিয়ে আমাদের গ্রামের কৃষকরা, তাঁতিরা, তারপর তোমার মাঝিরা গান গায়, এই জন্য তাদের বলছে, ওই যে প্রান্তিক জনদের কথা বলছে, যে তারাও যেন তাদের সঠিক মূল্যায়নটা পায়, সেই ব্যবস্থা করতে বলছে। মুখ যারা দুঃখে সুখে, নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। যারা একেবারে সারা জীবন তাদের দুঃখ কষ্ট লুকিয়ে রেখে বুবা এবং কষ্টে বুবার মতো জীবনযাপন করে, তুমি কি করো? ওগো গুণী, মানে গুণী বলতে কাদের বুঝেছে? যে পরবর্তী প্রজন্মের যে পরবর্তী কবি সাহিত্যিকরা, তার যারা আসবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পরে, কবি তাদেরকে আহ্বান করছে যে তোমরা কি করো, তাদের কাছে যাও এবং তাদের বাণীগুলা তোমাদের সাহিত্যে তুলে ধরার চেষ্টা করো। এই যে কবিতার মূল বিষয়টা হচ্ছে, কবি তোমরা সবাই জানো যে এত অসংখ্য কাব্য রচনা করার পর, এত সাহিত্য চর্চা করার পর, কবির যে আত্ম উপলব্ধিটা হয়েছিল, যে নিজের সমালোচনা নিজেই করেছেন, তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন মৃত্যুর মাত্র 4 মাস পূর্বে রচিত তার একটা কাব্যগ্রন্থ জন্মদিনে। সেই জন্মদিনের একটা কবিতা ঐকতান, এই কবিতার মাধ্যমে তিনি তার নিজের সীমাবদ্ধতা, তার পরিপূর্ণতার অভাবের কথা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ তিনি অভিজাত পরিবারে জন্মগ্রহণের কারণে তিনি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে স্বাভাবিকভাবে মিশতে পারেনি, এবং তাদের কথা তিনি তার কাব্যে প্রকাশ করতে পারেন, কাব্যে স্থান দিতে পারেননি। সেই সীমাবদ্ধতার কথা তিনি উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু কবি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ দাঁড়িয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার দ্বারা আর কোনো কিছু সম্ভব নয়। তাই তার পরবর্তী প্রজন্মের কাছে আহ্বান করেছে তার যে অপূর্ণতা, তার
যে সীমাবদ্ধতা, তারা যেন তাদের সাহিত্য চর্চার মাধ্যমে সেই সীমাবদ্ধতাটা দূর করে দেয়, তার যেন পূরণ করে দেয় তার কষ্টটা, তাহলে কিছুটা হলো লাঘব হবে। এই হচ্ছে আমাদের ঐকতান কবিতার মূল বিষয়। তোমরা পড়ার পর যদি না বুঝতে পারো, তাহলে আমরা পরবর্তীতে আবার সেটা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।